প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আশিকুর রহমান সাগর। সবাইকে স্বাগতম ইবিডিতে। আমরা ইবিডিতে এইচএসসি আইসিটি 3 নম্বর অধ্যায়ের প্রথম অংশের ধারাবাহিক ক্লাসগুলো আপলোড করছি। প্রথম পর্বের যে ক্লাসগুলো হয়েছিল সেখানে আমরা যোগ বিয়োগ ধারা নিয়ে আলোচনা করেছি, এবং দ্বিতীয় পর্বের ক্লাসগুলোতে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। তবে সংখ্যা পদ্ধতির রূপান্তরে দুইটি এমসিকিউ পদ্ধতি ছিল, সেই দুটি এমসিকিউ পদ্ধতি পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে সংখ্যা পদ্ধতির যে 12 ধরনের রূপান্তর রয়েছে তার ধারাবাহিক ক্লাস শুরু হচ্ছে। সো আশা করি তোমরা অবশ্যই এতে খুব গুরুত্বের সাথে নিবা। এই কারণে নিবা কারণ এই যে সংখ্যা পদ্ধতির 12টি রূপান্তর, এটি এমসিকিউ বলো বা সিকিউ বলো, অবশ্যই আসবে। মানে কখনোই মিস হওয়ার 1% চান্সও নাই, ঠিক আছে? মানে 100% আসবে এটা, ঠিক আছে? আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে মানে একই সাথে একাডেমিক এবং অ্যাডমিশন, ইভেনচুয়ালি অনেকে জব সেক্টরের জন্য, যারা জব সিকার্স রয়েছে তাদের জন্য এই অধ্যায়টা, এই রূপান্তর পদ্ধতিগুলো গুরুত্বপূর্ণ। সো আমরা স্টার্ট করার ক্ষেত্রে আমরা আজকে যে দুই ধরনের রূপান্তর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা প্রাথমিক অবস্থায় আলোচনা করব কিভাবে আমরা একটা বাইনারি ভ্যালুকে আমরা অক্টালে রূপান্তর করতে পারি, কিভাবে একটা বাইনারিকে অক্টালে রূপান্তর করা যায়। তারপর আমরা দেখব কিভাবে একটা বাইনারিকে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়, ঠিক আছে? বাইনারি থেকে অক্টাল, তারপর কি বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এই পর্বে আমরা বাইনারি টু অক্টাল এবং বাইনারি টু হেক্সাডেসিমাল আলোচনা করব। এবং আরেকটা বিষয়, এর পরের অংশে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, ঠিক রিভার্স প্রসেস, বাইনারি টু অক্টাল না, অক্টাল টু বাইনারি নিয়ে আলোচনা করব। অক্টাল টু বাইনারি, এবং তারপরে শিখব হেক্সাডেসিমাল টু বাইনারি, ঠিক আছে? মানে এর আগের অংশে দেখো বাইনারি টু অক্টাল, এই অংশে কি হচ্ছে অক্টাল টু বাইনারি। এর আগের অংশে কি ছিল বাইনারি টু হেক্সাডেসিমাল, এই অংশে কি শিখব হেক্সাডেসিমাল টু বাইনারি। এখানে এই রূপান্তর চারটিতে একটি কমন বিষয় রয়েছে। কমন বিষয়টা কি, সবার সাথে বাইনারি সংযুক্ত রয়েছে, ঠিক আছে? এবং এই পদ্ধতি চারটি এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, এবং এই চারটি পদ্ধতি যারা পারবে তাদের জন্য আরও দুইটি পদ্ধতি রয়েছে, সেই দুইটি পদ্ধতি সহজ হয়ে যায়, ঠিক আছে? সো প্লিজ আমি এখান থেকে একটু আলোচনা করব। তো আমরা আগে এই অংশটুকুই আলোচনা করি। তোমরা চাইলে মার্কিংও করতে পারো 1 2 দিয়ে। তো আমি এখানে মার্কিং করি, এটাকে আমরা 1 দিই, ঠিক আছে? এটা 1 দিলাম, এবং এটা হচ্ছে 2 দিলাম। 1 এবং 2 দুইটা পদ্ধতি। সো আশা করি, আমার মনে হয় ইয়েলো কালারটা একটু বেশি তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হয়, সেটা দিই। সো প্লিজ খেয়াল করো, আমরা অক্টাল থেকে বাইনারি আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তর করব। তো আমরা সবাই তো বেস বা ভিত্তি সম্পর্কে ধারণা রাখি। অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8, বাইনারি বেস বা ভিত্তি হচ্ছে 2, হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16, বাইনারি বেস বা ভিত্তি হচ্ছে 2। অর্থাৎ 8 থেকে 2 এবং 16 থেকে 2 এই রূপান্তরগুলো আমরা করব, ঠিক আছে? তো এই রূপান্তরের আগে কিছু বিষয় একটু আলোচনা করা যাক। মনে রাখবা, বেস বা ভিত্তি 16 থেকে 2 এর সম্পর্ক সবসময় 3 বিটের। কয় বিটের? 3 বিটের। এখন প্রশ্ন আসতে পারে কেন 3 বিটের সম্পর্ক রয়েছে? এই 3 বিটের সম্পর্ক হওয়ার কারণ, আমি একটু ভুল বললাম, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আমরা অক্টাল নিয়ে আলোচনা করছি। অক্টালের সাথে বাইনারি সম্পর্ক সবসময় 3 বিটের। কত বিটের? 3 বিটের। এখন প্রশ্ন আসতে পারে কেন 3 বিটের? কারণ আমরা বেস বা ভিত্তি 8কে এর আগে পাওয়ারে যখন আমরা রূপান্তর করেছিলাম তখন তার পাওয়ার কত আসছিল? 2 টু দি পাওয়ার 3। পাওয়ার কত? 2 টু দি পাওয়ার 3। তাই সে সবসময় 3 বিট নিয়ে কাজ করে, এবং 3 বিট নিয়ে সে যখন মান প্রকাশ করে, মান প্রকাশের জন্য তার একটা ফর্মুলা ইউজ করা হয়। সেই ফর্মুলা হচ্ছে 1, ডান দিক থেকে লিখতে হয় সেটা 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে অক্টালের ক্ষেত্রে, অক্টাল টু বাইনারি বা বাইনারি টু অক্টালের ক্ষেত্রে কেন এই ফরম্যাটটা ইউজ করা হয়? সেই উত্তরটুকু আমি দিই। আমরা জানি অক্টালের বেস বা ভিত্তি কত? 8। অক্টালের বেস বা ভিত্তি 8। এই অক্টালের বেস বা ভিত্তি 8 কেন? কারণ এখানে সর্বমোট 8টি অঙ্ক রয়েছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তো আমরা একটু এদেরকে খেয়াল করে দেখি। সর্বনিম্ন অঙ্ক হচ্ছে 0 আর সর্বোচ্চ অঙ্ক কত? 7। তো এখানে 1 2 যে ফরম্যাটটা ইউজ করেছি, এদের মধ্যে যদি যোগ করে দেখি, 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে কত হয়? সর্বোচ্চ অঙ্ক 7। অর্থাৎ 7-এর মান প্রকাশের জন্য এই ফরম্যাটটা ইউজ করা হয় অক্টালের ক্ষেত্রে। ডান দিকে 1, তারপরে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4। তাহলে এতটুকু আমাদের মনে রাখতে হবে। এবং হেক্সাডেসিমাল, আমরা জানি হেক্সাডেসিমালের সাথে
আমরা একটু খেয়াল করে দেখি হেক্সাডেসিমালের সাথে যদি আমি মানের কম্পেয়ার করি, হেক্সাডেসিমাল থেকে বেস বা ভিত্তি 2 যদি রূপান্তর করি, হ্যাঁ, তো হেক্সাডেসিমালের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কি বেস বা ভিত্তি কত ব্যবহার করি, 16 ব্যবহার করছি। 16 মানে কত, 2 টু দি পাওয়ার 4, পাওয়ার কত 4, তাহলে সেই সবসময় 4 বিট নিয়ে কাজ করে। কয় বিট নিয়ে কাজ করে, 4 বিট নিয়ে কাজ করে। এবং 4 বিটের জন্য আমরা যে ফরম্যাটটা ইউজ করি সেটা হচ্ছে কি 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। ঠিক আছে, ডান দিক থেকে 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। এটা কখনো বাম দিক থেকে হবে না, সবসময় পূর্ণাংশ হোক ভগ্নাংশ মান হোক সবসময় ডান দিক থেকে মান কাউন্টেবল হবে। সো প্লিজ খেয়াল করে দেখি, আমি যদি এদেরকে যোগ করি, হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি 16, তার মানে 16টি অঙ্ক রয়েছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9-এর পরে কিন্তু 10, 11, 12, 13, 14, 15 এটা কেউ অ্যালাউ না, কারণ এটা কেউ মৌলিক অঙ্ক না। তাই 10-এর পরিবর্তে এ ব্যবহার করা হয়, 11-র পরিবর্তে বি, 12-র পরিবর্তে সি, 13-র পরিবর্তে ডি, 14-র পরিবর্তে ই এবং 15-র পরিবর্তে কত ব্যবহার করা হয়, এফ। অর্থাৎ এবিসিডি ই এফ কিছু থাকলে বুঝতে হবে সেটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো খেয়াল করে দেখি, শুরুটা হচ্ছে 0 থেকে আর শেষটা হচ্ছে কোথায় গিয়ে, এফে গিয়ে। কোথায় গিয়ে, এফে গিয়ে। এফ মানে কত, 15। তো খেয়াল করে দেখি এই যে এদের যে ফিগারটা লিখেছি 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এদিকে যোগ করি, 4 2 যোগ 8, 4 যোগ করলে 12, 12 2 যোগ করলে 14, 14 এবং 1 যোগ করলে কত হয়, 15। কত হয়, 15। এই কারণেই আমরা এই অক্টাল হেক্সাডেসিমালের ক্ষেত্রে 1 2 4 8 ফরম্যাটে ইউজ করব। ঠিক আছে, এটা ছিল সাধারণ আলোচনা। এবার আমরা রূপান্তরে চলে যাব। রূপান্তরের ক্ষেত্রে যে জিনিসটা আমাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে সংখ্যাটা। ধরো আমি একটা সংখ্যা লিখছি, ধরো, হ্যাঁ, আচ্ছা, তার আগে তোমরা অবশ্যই যে আমি কারণগুলো নিয়ে বর্ণনা করলাম সেগুলো তোমরা একটু মনে রাখবা। এবং মনে রাখবা অক্টালের থেকে বাইনারি বা বাইনারি টু অক্টালের সম্পর্ক সবসময় কয় বিটের, অবশ্যই সবসময় 3 বিটের সম্পর্ক। কয় বিটের সম্পর্ক, 3 বিটের সম্পর্ক। এবং এক্ষেত্রে 1 to 4 ফিগারটা ইউজ করা হয়। ওকে, এবং এখানে আমরা আরও মনে রাখবো হেক্সাডেসিমাল টু বাইনারি সম্পর্ক সবসময় কয় বিটের, 4 বিটের। এক্ষেত্রে আমরা ব্যবহার করবো 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8 ব্যবহার করব। ঠিক আছে, তো এই ফরম্যাটটা নিয়ে আমরা কাজ করব। তো যাক, আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই, মূল অংশে চলে যাই। ধরো একটি মান লিখছি, মানটি হচ্ছে ধরো 53.01, 53.01 এমন একটা মান নিলাম আমরা, বা আমরা 0 অন্য মানও নিতে পারি। অর্থাৎ 0 to 7 এর মধ্যে এমন একটি অক্টাল মান রয়েছে, সেই অক্টাল মানটাকে আমরা বেস বা ভিত্তি 2 এ রূপান্তর করব। কিসে রূপান্তর করব, 2 এ। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা অক্টাল মানকে যখন আমরা বেস বা ভিত্তি 2 এ রূপান্তর করব, আমরা মূল খাতায় এভাবে তীর চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, মূল খাতায় এরকম তীর চিহ্ন আমরা দিতে পারবো। অনেকে মনে করে এটা আমি বোঝানোর জন্য লিখছি কিনা, না, এটা এই তীর চিহ্নটা দিতে পারবো। এরপরে আমি এখন যে আসমানি কালারটা ইউজ করছি সেটা তোমরা রাফে লিখবা, সেটা মূল খাতায় লেখার দরকার না। এটা আমি তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে লিখছি। প্রত্যেকটি অঙ্কের থেকে 3টা করে বিট বের হবে। অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব তখন কয়টা করে বিট বের হবে, 3টা করে বিট বের হবে। 3টা বিট বের করার জন্য আমরা আগে থেকে একটা ফরম্যাট রেডি করব। সেই ফরম্যাটটা হচ্ছে 1 2 4 ফরম্যাট। 1 2 4 ফরম্যাট প্রত্যেকটির জন্য লিখব। এই যে আমরা এখানে লিখছি, প্রত্যেকের জন্য আমরা এখানে 1 2 4 লিখব, 1 2 4 লিখব, প্রত্যেকের জন্য লিখব। তো প্লিজ খেয়াল করে দেখি, এখানে যে 5, ঠিক আছে, এভাবে লেখার পরে ক্যালকুলেশন করব। 5-5-এর জন্য কি কি যোগ করলে 5 হয়, 4 এবং 1 যোগ করলে 5 হয়, 2 প্রয়োজন হয় না, তাই না? তাই এখানে 5-এর বাইনারিটা হবে, যেখানে টিক চিহ্ন দিয়েছে সেখানে 1, যেখানে ক্রস সেখানে 0, যেখানে টিক চিহ্ন দিয়েছি 1। তাহলে 5-এর বাইনারিটা কত হলো, 1 0 1। ওকে, এরপরে আসি 3। কি কি যোগ করলে 3 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 4 লাগে না। তো যেটা লাগে না সেটার জন্য 0, আর যেগুলো লাগে সেগুলোর জন্য কি দিব, 1। তাহলে ভ্যালু কি দাঁড়াচ্ছে, 0 1 1। ওকে, তারপরে যে র্যাডিক্স পয়েন্টটা ছিল, র্যাডিক্স পয়েন্ট পূর্ণাংশ এবং ভগ্নাংশের মাঝে যে দশমিক বিন্দু থাকে সংখ্যা পদ্ধতিতে, তাকে র্যাডিক্স পয়েন্ট বলে। তো র্যাডিক্স পয়েন্টটা রাখলাম। এরপর দেখো 0-0-র ক্ষেত্রে কোনোটাই লাগে না। অনেকে 0-র ক্ষেত্রে একটা 0 দিয়ে দেয়, কিন্তু 0-র ক্ষেত্রে কয়টা 0 হবে, 3টা 0 হবে। তো 3টা 0 ব্যবহার করলাম আমরা এখানে। এরপর হচ্ছে 1-1-এর জন্য 1 লাগে, বাকিগুলো লাগে না। তাহলে কি 0 0 1 বসাবো আমরা।
ওকে, তাহলে প্রত্যেকটা অঙ্ক থেকে এরকম করে কয়টা করে বিট বের হলো? 3টা করে বিট বের হলো। সো এই যে এই অংশটুকুতে যে কাজটুকু আমি করেছি, খেয়াল করে দেখবা, এই অংশটুকুতে তীর চিহ্নের এই অংশটুকুতে যে কাজগুলো করেছে এগুলো তোমরা রাফে করবা। কোথায় করবা? রাফে করবা। অর্থাৎ তোমরা তীর চিহ্ন দিতে পারবা, তীর চিহ্ন দিয়ে এভাবে ভ্যালুগুলো বসাতে পারবা। এটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি রূপান্তর। তো তোমাদেরকে আমি, যারা আমার ভিডিও দেখছো তাদেরকে আমি একটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে দিই, তোমরা এটা করে অবশ্যই কমেন্টে বর্ণনা করবা, কমেন্টে অ্যান্সারটা দিয়ে দিবা। 7426, ঠিক আছে? এই যে অক্টালটা তাকে তোমরা বাইনারিতে করবা। হ্যাঁ, সো ওকে। এরপরে আমরা যেই সংখ্যা পদ্ধতি রূপান্তরে যাব, যে একটা হেক্সাডেসিমাল থেকে বাইনারি করব। একটা হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার জন্য আমরা একটা মান লিখি, যে মানটাকে আমরা রূপান্তর করব। সো মানটা হচ্ছে ই, তারপর হচ্ছে 6.4, ই 6.4 সি। এটা একটা হেক্সাডেসিমাল, তাকে বেস বা ভিত্তি কততে রূপান্তর করব? বেস বা ভিত্তি 2 এ রূপান্তর করব। বেস বা ভিত্তি আমরা 2 এ রূপান্তর করব। সো বেস বা ভিত্তি 2 এ, একটা বেস বা ভিত্তি 16কে বেস বা ভিত্তি 2 এ নিয়ে আসতে হলে কয় বিট নিয়ে কাজ করতে হয়? 4 বিট পাওয়া যায়। প্রত্যেকটা হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তর করলে কয় বিট করে পাওয়া যাবে? 4টা করে বিট পাওয়া যাবে। কয়টা করে বিট পাওয়া যাবে? 4টা করে বিট পাওয়া যাবে। আমরা এভাবে তীর চিহ্ন দিব, তীর চিহ্ন আমরা দিতে পারবো, এতে কোনো বাধ্যবাধকতা নাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার প্রত্যেকটি মান বের করার জন্য এখানে আমরা যে ফরম্যাটটা ইউজ করব, প্রত্যেকের জন্য আমরা লিখব 1 2 4 8, 1 2 4 8। 4টা অঙ্ক আছে, তাই 4 বার আমরা লিখব 1 2 4 8। এই যে কেন 1 2 4 8 সেটা আমি পূর্বেই বর্ণনা করেছি, ঠিক আছে? 1 2 4 8। এবার খেয়াল করে দেখি, আমরা তো ই এর মান বের করতে পারি না। আমরা ই মানে কত জানি? ই মানে জানি 14। যাদের ওটা মনে থাকছে না, অনেকে মনে করে কি এ মানে হয়তো বা 11, তাই তারা মনে করে ফেলে যে ই মানে হয়তো 15, কিন্তু এর মান শুরু থেকে 10 থেকে শুরু। হ্যাঁ, সো ই এর মান কত? 14। সো কী কী যোগ করলে 14 হয়? 8 4 12, 12 2 14, এক প্রয়োজন হয় না। তো যেগুলোতে ঠিক চিহ্ন দিয়েছি সেগুলোতে 1 বসবে, ক্রস তাই 0। 6 এর জন্য কি লাগে? 4 আর 2 6, 8 আর 1 লাগে না। তাহলে ভ্যালু কত দাঁড়াচ্ছে? যেখানে ক্রস দিয়েছি সেখানে 0, আর বাকিগুলোতে টিক, 4 আর 2 টিক দিয়েছি তাই 1, 1 এ ক্রস দিয়েছি তাই 0। তাহলে ই এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 1 1 1 0, 6 এর ভ্যালু দাঁড়াচ্ছে 0 1 1 0। ওকে, এরপরে আসছে 4 এর ক্ষেত্রে 4 লাগে, বাকিগুলো লাগে না। তাহলে কি 0 1 0 0, 0 1 0 0। এরপর আসছে সি মানে কত? সি মানে হচ্ছে 12। 12 জন্য কি লাগে? 8 4 12, 8 4 12, 2 এবং 1 লাগে না। তাহলে ভ্যালু দাঁড়াচ্ছে এখানে 1 1 0 0, 1 1 0 0। খেয়াল রাখবা যে দুইটি অঙ্ক লেখার পরে তাদের জন্য 4টা 4টা করে যে বিট পেয়েছি, এটা লেখার পর র্যাডিক্স পয়েন্ট দিয়েছে কিনা। তো একটা হেক্সাডেসিমালকে বাইনারিতে রূপান্তর করলে প্রত্যেকের বিপরীতে কয়টা করে বিট পাওয়া যায়? 4টা করে। আর একটা অক্টালকে বাইনারিতে রূপান্তর করলে কয়টা করে বিট পাওয়া যায়? 3টা করে বিট পাওয়া যায়। এই হচ্ছে পার্থক্য, তাছাড়া মৌলিক কোনো পার্থক্য নাই। তো এখানে আমরা আবারও বলছি, তোমরা একটু খেয়াল রাখবা, এখানে তীর চিহ্ন দিয়ে তোমরা মান বসাতে পারবা, কিন্তু এই অংশটুকুতে যে ভ্যালুগুলো আমরা বের করলাম সেটা কোথায় করবা? রাফে করবা। রাফে এই অংশটুকু করবা, ঠিক আছে? তো তোমরা তো এখানে প্র্যাকটিস করলা, আমি তোমাদেরকে একটা করতে দিই, অবশ্যই এটা কমেন্টে জানাবা। সেটা হচ্ছে এ 0 পয়েন্ট ডি, এটা কিন্তু ডি, হ্যাঁ, এ 0 পয়েন্ট ডি, তারপরে কি দেওয়া যায়? D5। এই বেস বা ভিত্তি 16কে বেস বা ভিত্তি 2 এ রূপান্তর করবা, ঠিক আছে? সো তাহলে তোমাদের কয়টা হোমওয়ার্ক দিলাম? হোমওয়ার্ক হচ্ছে সর্বমোট এখানে হোমওয়ার্ক হচ্ছে 2টা। এটা হচ্ছে হোমওয়ার্ক 1, এটা হচ্ছে হোমওয়ার্ক 2, ঠিক আছে? হোমওয়ার্ক 2। এবার আমরা অক্টাল টু বাইনারি বা হেক্সাডেসিমাল টু বাইনারি বের করলাম। এবার আমরা ঠিক বিপরীত প্রক্রিয়ায় চলে যাব, ঠিক এরই বিপরীত প্রক্রিয়াটা করব। সো বিপরীত প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে অক্টাল টু বাইনারি করছিলাম, এবার কি বাইনারি টু অক্টাল করবো বা বাইনারি টু হেক্সাডেসিমাল করবো। সো আমরা মূলত সবাই জানি, ও তোমরা এখানে মার্কিং করতে পারো, এই পদ্ধতিটাকে তোমরা বলতে পারো যেটা হচ্ছে 3 নাম্বার পদ্ধতি, এবং এটা হচ্ছে 4 নাম্বার পদ্ধতি। আমরা সর্বমোট কয়টা পদ্ধতি করব? 12টি পদ্ধতি করব।
সো আমরা এখানে খেয়াল করছি বাইনারি বেস বা ভিত্তি কত 2, অক্টালের বেস বা ভিত্তি কত 8, বাইনারি বেস বা ভিত্তি কত 2, হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি 16। ওপরে দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস কমন, সব কিছুকেই বাইনারি থেকে অক্টাল বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল করছি, বাইনারি থেকে বাকিগুলো যাচ্ছি, ঠিক আছে। সো এই পদ্ধতিতে কি করা লাগে, তার আগে আমরা পূর্বেই শিখেছি যে একটা বাইনারিকে যখন অক্টাল বা অক্টালকে বাইনারি রূপান্তর করা হয় সবসময় সে কয় বিট নিয়ে কাজ করে, বেস বা ভিত্তি 8, মানে সে কয় বিট নিয়ে কাজ করে 3 বিট। 3 বিটের ক্ষেত্রে ব্যবহৃত শর্টকাটটা হচ্ছে 1 2 4। কেন সেটা ক্লাসের শুরুতেই বর্ণনা করেছি। বাইনারি টু হেক্সাডেসিমাল বা হেক্সা টু বাইনারি সম্পর্ক কয় বিটের, 4 বিটের, ঠিক আছে। এবং এর জন্য যে ব্যবহৃত শর্টকাটটা হচ্ছে 1 2 4 8, ঠিক আছে। এতটুকু মনে রাখা লাগবে। এবার আমরা মূল প্রশ্ন থেকে সমাধানের চেষ্টা করি। ধরো একটা বাইনারি সংখ্যা আমি লিখছি, এমন একটা বাইনারি সংখ্যা আমরা লিখলাম, ঠিক আছে। এই বাইনারিটাকে বেস বা ভিত্তি 2 থেকে বেস বা ভিত্তি 8 এ রূপান্তর করতে হচ্ছে। কিসে রূপান্তর করতে হচ্ছে, 8 এ। একটু আগে আমরা কি করলাম, একটু আগে আমরা 8 থেকে 2 এ যাচ্ছিলাম, ঠিক আছে। 8 থেকে কততে যাচ্ছিলাম, 2 এ যাচ্ছিলাম। আর এখানে আমরা কি করছি, 2 থেকে 8 এ যাচ্ছি। তাহলে কি প্রক্রিয়াটা ঠিক বিপরীত হয়ে যাচ্ছে। এখানেও একটা বাইনারি সংখ্যা লিখি, এমন একটা বাইনারি সংখ্যা লিখলাম, এমন একটা বাইনারি সংখ্যা লিখার পরে তাকে বেস বা ভিত্তি 2 থেকে কততে নিয়ে যাব, 16তে নিয়ে যাব। তো একটা বাইনারিতে থেকে অক্টাল বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তরের মধ্যে একটা নিয়মের সিমিলারিটি আছে। সিমিলারিটি কি, এই যে দেখো দুটি সংখ্যার মাঝখানে যে দশমিক বিন্দু রয়েছে, কি রয়েছে, যে দশমিক বিন্দু, হ্যাঁ, একে দশমিক বিন্দু বলা হয় না, একে কি বলা হয়, র্যাডিক্স পয়েন্ট। কি বলা হয়, র্যাডিক্স পয়েন্ট, ঠিক আছে। তো এই যে র্যাডিক্স পয়েন্ট, সেই র্যাডিক্স পয়েন্টটাকে তোমরা কাল্পনিকভাবে, ঠিক আছে, শাহরুখ খান মনে করতে পারো। কি মনে করতে পারো, শাহরুখ খান। শাহরুখ খানকে তোমরা কম বেশি সবাই চেনো। তো শাহরুখ খান যদি কোনো সেমিনারে বা কোনো অনুষ্ঠানে যায় তখন কিন্তু তাকে সবাই বলে, হ্যাঁ, যে শাহরুখ অন শর্ট প্লিজ, মানে তাকে তার একটা ট্র্যাডিশনাল পোজ আছে সেটার জন্য বলে, যেটা শাহরুখ খান দিলওয়ালে দুলহানিয়াতে বলেছিল, ঠিক আছে। সে কিন্তু দেখবা যে দিলওয়ালে দুলহানিয়াতে শাহরুখ খান এইরকমভাবে একটা পোজ দিয়েছিল। তো তোমরাও ঠিক শাহরুখ খান হিসেবে নিজেকে কল্পনা করতে পারো, হ্যাঁ। ছেলেরা শাহরুখ খান বা যাকে যাকে তুমি পছন্দ করো সেভাবে, মেয়েরা তোমাদের নিজেদের মতন করে কল্পনা করে নিবা, ঠিক আছে, ক্যাটরিনা কাইফ বা অন্য কিছু। সো প্লিজ, এই যে পূর্ণাংশ এবং ভগ্নাংশের মাঝে যে দশমিক বিন্দুটা রয়েছে, যে র্যাডিক্স পয়েন্ট, এই র্যাডিক্স পয়েন্টকে শাহরুখ খান বিবেচনা করে তোমরা 2 হাত 2 প্রান্তে বিস্তৃত করে ফেলবা, ঠিক আছে। কেন বিস্তৃত করবা, তোমাদের মনে রাখতে হবে যখন তোমরা একটা বাইনারিকে অক্টালে রূপান্তর করবা, এই র্যাডিক্স পয়েন্ট থেকে যতই তুমি 2 প্রান্তে যাবা, যতই তোমার মুভমেন্ট হবে, অক্টালের ক্ষেত্রে 3 বিট 3 বিট করে হবে মুভমেন্টটা হবে, এরকম দাগ দিতে হবে তোমাকে, হ্যাঁ। অক্টালের ক্ষেত্রে কয় বিট করে দাগ দিব, 3 বিট। এখানে 3 বিট দাগ দিলাম। এবার 3 বিট দাগ দেওয়ার পর এখানে কিন্তু একটা বিট থেকে যাচ্ছে, থাকলে হবে না, সেই বিটের সাথে আরও 2টা শূন্য দিয়ে তাকে 3 বিট বানাতে হবে। এখানে 2টা বিট থেকে যাচ্ছে, থাকলে হবে না, তার সাথে আর একটা শূন্য দিয়ে তাকে 3 বিট বানাতে হবে। তবে মুভমেন্টটা হবে দশমিক থেকে 2 প্রান্তে। বাইনারি টু অক্টালের ক্ষেত্রে কয়টা করে বিট নিচ্ছি, 3টা করে বিট নিচ্ছি। কয়টা করে বিট, 3টা করে বিট নিচ্ছি। কিন্তু বাইনারি টু হেক্সাডেসিমাল যখন করবা তখন দশমিকের সাথে কয়টা করে বিট যায়, 4টা করে। সেখানে 3 বিট হচ্ছে, একটা শূন্য দিয়ে তাকে 4 বিট বানালাম। এ পাশে 3 বিট হচ্ছে, ঠিক আছে, কিন্তু দাগটা দিতে হবে দশমিক থেকে 2 প্রান্তে। 3 বিট, এদিকে 4 বিট হচ্ছে, মানে হেক্সাডেসিমাল থেকে বাইনারি টু হেক্সাডেসিমাল থেকে 4 বিট করে। তো 4 বিট হচ্ছিল না, একটা 0 দিয়ে তাকে 4 বিট বানালাম। এখানেও 4 বিট হয়েছে, কিন্তু পাশেরটাতে আবার 4 বিট হচ্ছে না, তাহলে তার সাথে আরও 2টা শূন্য দিয়ে তাকে 4 বিট বানালাম। তাহলে মুভমেন্টটা কি হচ্ছে, বাইনারি টু অক্টাল 3 বিট 3 বিট 3 বিট, ঠিক আছে। এমনও হতে পারে ভগ্নাংশ নাও থাকতে পারে, তেমন একটা উদাহরণ নিয়ে আমি আলোচনা করব। আর এখানে কি হচ্ছে, দশমিক থেকে যখন আমরা মুভমেন্ট করছি কয় বিট, 4 বিট 4 বিট করে মুভমেন্টটা করছি, ঠিক আছে। তো এবার যে জিনিসটা করব, যে আমাদের দাগগুলো দেওয়া হয়েছে, তবে কিছু বিষয় নিয়ে আমি একটু আগে আলোচনা করি। এখানে যেহেতু আমি এই সমস্যাটা নিয়ে কথা বলছি, একটা বিকল্প ধরনেরও সমস্যা তৈরি হতে পারে। যেমন এমন একটা সংখ্যা থাকতে পারে 11011, এমন একটা সংখ্যা, ঠিক আছে। এই যে সংখ্যাটা আমরা লিখছি, এই সংখ্যাটা কিন্তু কোনো র্যাডিক্স পয়েন্ট নাই। তাহলে অনেকের প্রশ্ন আসতে পারে, তাহলে এখানে দাগটা কীভাবে দিব। তো কোনো সংখ্যার দশমিক নাই, মানে দশমিকটা সাধারণত কোথায় থাকে, ধরো 50 টাকা। 50 টাকা মানে কি, 50 টাকা 0 পয়সা। তাহলে খেয়াল করো, এখানে দশমিক নাই মানে দশমিক ডান দিকে ধরে নিতে হবে। তারপরে অক্টাল হলে 3 বিট 3 বিট করে
তাকে মিলাতে হবে, সেট গঠন করতে হবে। ঠিক আছে, এখানেও ঠিক একই রকম। ধরো একটা বাইনারি আমি মান লিখলাম, এমন একটা বাইনারি মান লিখলাম, এখানে কোনো দশমিক নাই। দশমিক নাই মানে কোন দিকে ধরে নিতে হবে? ডানে দশমিক ধরে নিতে হবে। ধরে নিয়ে 4 বিট করে আমাকে সেট গঠন করতে হবে, কারণ এখানে 4টি বিট প্রতি বাইনারি টু হেক্সাডেসিমাল যখন গঠন করব, প্রত্যেকটা 4টা বিট প্রতি একটা করে মান বের হবে। প্রতিটা 4টা বিট করে এক একটা কি মান বের হবে। এখানে যখন বাইনারি টু অক্টাল রূপান্তর করছি, 3টা বিট করে কি বের হবে? এক একটি মান বের হবে। ঠিক আছে, সো প্লিজ আমি এখন তোমাদের রূপান্তরটা করে দিব, বাট তোমরা আমাকে এই রূপান্তরটা করে দিবা। ঠিক আছে, আমি তো সেট গঠন করে দিচ্ছি, আমি আগে বুঝাই, তারপরে তোমরা এই দুইটা হোমওয়ার্ক হিসাবে আমাকে এটা বুঝিয়ে দিবা। তো আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা এইভাবে দশমিক থেকে 3 বিট বা 4 বিট করে দাগাবো। আগে নিচে দাগ দিব, অবশ্যই দাগ দিব এবং তীর চিহ্ন দিব। এরপরে যে কাজটুকু আমি করছি সেই অংশটুকু তোমরা রাফে করবা। কি করবা? প্রত্যেকের নিচে লিখবা ডান দিক থেকে, অবশ্যই ডান দিক থেকে লিখবা 1 2 4, সেটা পূর্ণাংশ হোক অথবা ভগ্নাংশ হোক, সেটা যেই হোক না কেন, তোমরা ডান দিক থেকে লিখবা কি 1 2 4। কি লিখবা? জোরে বলার চেষ্টা করি আমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। 1 2 4, 1 2 4, সে পূর্ণাংশ হোক কিংবা ভগ্নাংশ হোক, আমরা ডান দিক থেকে লিখব 1 2 4। ঠিক আছে, তোমরা এখানেও লিখতে পারো, আবার ভ্যালুগুলোকে আলাদাভাবে তুলতেও পারো। হ্যাঁ, এখানে তো আসলে তোমরা লিখলে তো সেটা দেখা যাচ্ছে কি যে মানে সংখ্যা পদ্ধতি রূপান্তরের সৌন্দর্য নষ্ট করে দিবে। তাই তোমরা কি করতে পারো? প্রত্যেকটা অংশকে এভাবে না তুলে, ধরো কোনো কিছু লিখলা না তুমি এখানে, হ্যাঁ, কোনো কিছু না লিখে এখানে তুমি 1 2 4 কোনো কিছু উল্লেখ করলা না। আমি একটু বোঝাই। এখানে তুমি এখানে কোনো কিছু উল্লেখ করলা না, প্রত্যেকটা অংশকে লেখার জন্য এই যে তীর চিহ্ন দিয়েছো না, এখানে তুলছো 0 0 1 0 1 1 1 1 0 0 1 0, এভাবে লিখলা। এবার প্রত্যেকের নিচে লিখছো 1 2 4 1 2 4, সে পূর্ণাংশ হোক আর ভগ্নাংশ হোক। কি লিখছো? 1 2 4 1 2 4। তুমি উপরের অংশ লিখতে পারো, নিচের অংশ লিখতে পারো, তবে এই অংশটুকুর যে কাজটুকু করবা সেটা একটু মাথায় রাখতে হবে, এই অংশটুকু রাফে করবা তোমরা। তো প্রত্যেকটা দাগ দেওয়া অংশকে লিখেছি এবং তাদের নিচে 1 2 4 লিখেছি। এরপরের কাজটুকু কি? ভ্যালু বের করার জন্য এরপরে যে কাজটা করা লাগবে, জিরোর নিচে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, এখানেও আমি ঠিক সেম প্রসেসে আঁকাবো। 0 1 0 1 যা আছে লিখছি, 1 0 0 1 1 0 0, ভ্যালু একই হয়ে গেছে। তো খেয়াল করে দেখি এখানে আমরা কি লিখবো। এখানে হেক্সাডেসিমালের ক্ষেত্রে লিখবো 1 2 4 8 1 2 4 8 1 2 4 8 1 2 4 8 লিখবো। ঠিক আছে, এই যে মান বের করব, মানগুলো বের করার আগে মনে রাখতে হবে এটা আমরা রাফে করব। কোথায় করব? রাফে করব। রাফে এই ভ্যালুগুলো বের করব। তো ভ্যালুগুলো বের করার নিয়ম কি? জিরোর নিচে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো বাদ দিয়ে দিতে হবে। জিরোর নিচে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, সবগুলো বাদ দিয়ে ফেলেছি। সো বাদ দেওয়ার পর একটু খেয়াল করে দেখো, প্রাথমিক অবস্থায় আমরা অক্টালের ক্ষেত্রে 3টা আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4টা করে দাগ দিলাম। দাগের মানগুলো নিচে তুললাম এবং প্রত্যেকের নিচে ডান দিক থেকে 1 2 4 লিখেছি। জিরোর নিচেরগুলো আবার বাদও দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার পর যে কাজটা করতে হবে, এখানে খেয়াল করে দেখি এখানে অবশিষ্ট কি থাকে। 4 আর 2 তো কাটা গেছে, অবশিষ্ট থাকে 1, তাহলে ভ্যালু হচ্ছে 1। এখানে অবশিষ্ট কত থাকে? 2 আর 1, 2 আর 1 যোগ করলে কত হয়? 3। এর উত্তর হচ্ছে 3। এখানে অবশিষ্ট থাকে 4 এবং 2, 4 এবং 2 যোগ করলে কত হয়? 6। এখানে অবশিষ্ট কত থাকে? শুধুই 2, তাহলে ভ্যালু কত দাঁড়াচ্ছে? 2। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে 13.62 13.62। আমরা এখানে উত্তর দেখে বুঝতে পারছি 13.62। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এই যে বাইনারি মানটা দেখছো সেটাকেও তোমরা একইভাবে অক্টালে রূপান্তর করে তোমরা কমেন্ট করো, হ্যাঁ, যে তোমাদের মান কি আসছে। এবার এখানে ফিরে আসি। এখানে অবশিষ্ট থাকে 4 এবং 1, 4 এবং 1 যোগ করলে কত হয়? 5। ওকে, এখানে একটা টুইস্ট আছে বাইনারি টু হেক্সাডেসিমালের ক্ষেত্রে। এখানে অবশিষ্ট থাকছে 8 এবং 4, 8 এবং 4 যোগ করলে কত হয়? 12। কিন্তু একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, 12 মানে আমরা 12 বসাতে পারবো না হেক্সাডেসিমালে। 12 মানে কত হবে? 12 মানে আমরা পূর্বে বেসিকে শিখেছিলাম A মানে 10, B মানে 11, C মানে 12। 12 মানে আমরা এখানে কত ব্যবহার করতে হবে? 12 মানে আমাদের ব্যবহার করতে হবে C। কিন্তু অবশ্যই র্যাডিক্স পয়েন্টে যে ছিল সেটা খেয়াল রাখতে হবে আমাদের। হ্যাঁ, একটা ঘরের পরেই যে র্যাডিক্স পয়েন্ট ছিল সেটা আমাদের খেয়াল রাখতে হবে, র্যাডিক্স পয়েন্টে যেন মিস্টেক না হয়ে যায়। আবার পরেরটা 8 4 12,
সেটাও 12 হচ্ছে, 12 মানে এখানে কত বসাবো ভ্যালু? সি। ওকে, তাহলে এই হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমাল। তো তোমাদের এখানে একটা বাইনারি মান আমি দিয়েছি, সে বাইনারি মানটা দাগও দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকটা অংশ থেকে মান বের করে কমেন্ট করো যে এর মানটা কী বের হচ্ছে। সেখানে খেয়াল করে দেখো, আমরা পূর্বের পদ্ধতিতে শিখেছি একটা অক্টাল থেকে বাইনারি প্রসেস 1, তারপর শিখেছি হেক্সাডেসিমাল টু বাইনারি প্রসেস 2, তারপর আমরা শিখলাম বাইনারি টু অক্টাল প্রসেস 3 এবং বাইনারি টু হেক্সাডেসিমাল প্রসেস 4। তো এই যে 4টা সংখ্যা পদ্ধতির রূপান্তর সবার সাথে কিন্তু বাইনারি সংযুক্ত। বাইনারির সাথে অক্টালের সম্পর্ক 3 বিটের, 1 to 4 ফরম্যাট ইউজ করলাম আমরা। আর বাইনারি টু হেক্সাডেসিমালের সম্পর্ক কত বিটের? বাইনারি টু হেক্সা বা হেক্সা টু বাইনারি সম্পর্ক সবসময় 4 বিটের, সেখানে আমরা 1248 ফর্মুলা ইউজ করলাম।